রাতের অমন বিদঘুটে অন্ধকার খুব একটা কাবু করতে পারেনি কক্ষের বর্তমান আবহকে। শীতাতপ নিয়ন্ত্রিত কামরাটির চারপাশে ঝুলছে উজ্জ্বল জোনাকির ন্যায় স্ট্রিট লাইট। ছড়াচ্ছে মৃদুমন্দ আলো। সে আলোর নরম পরশ বুঝি বেশ নিপুণতার সঙ্গে ছুঁয়ে যাচ্ছে ঘুমন্ত সপ্তদশীর সর্বাঙ্গ। মখমলি বিছানার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে থাকা পাহাড়সম মানুষটার নিঃশ্বাসের গতি বাড়ছে ক্রমশ। শক্তপোক্ত পা দুটোর হাঁটু বোধহয় বড় ক্লান্ত আজ। যুবকের অনিচ্ছা থাকা সত্ত্বেও তারা কেমন নিজেদেরকে ভেঙে বসল জমিনে। রুড মানবের চোখ দুটো আগে থেকেই অবাধ্য। আজ বুঝি নিজেদের অবাধ্যতার সকল সীমানা অতিক্রম করবার পায়তারায় মত্ত তারা। কেমন গভীর দৃষ্টে তাকিয়ে আছে ঘুমন্ত মাহির নরম পেল্লব মুখ পানে। মুগ্ধ স্থির হতে চেয়েও পারছে না কেন যেন। মস্তিষ্ক তাকে বড্ড শাসাচ্ছে, ধিক্কার জানাচ্ছে তার এহেন উদ্ভট কর্মের জন্য। ডান হাতের মুঠোয় অবহেলায় আটকে থাকা রিভলভারটা যেন গুনগুনিয়ে তাকে বলছে, মালিক, ট্রিগার চাপুন। তবে কাণ্ড দেখো। মুগ্ধ কেমন দিন দুনিয়া ভুলে তাকিয়ে আছে মাহির পানে। সপ্তদশীর ঘুমের আবরণে ঢেকে থাকা পেল্লব মুখখানা যেন চোখ জুড়িয়ে দেবার মতো। এক টুকরো শান্ত বিকেল। কি এক মায়া সেথায়, যে মায়ার বিধ্বংসী ডাক ধীরে ধীরে গলিয়ে দিতে চাচ্ছে নির্দয় মানবের ইস্পাতদৃঢ় কঠোরতাকে। সপ্তদশীর ছোট্ট তুলতুলে নাকের ডগাটা আজও লাল টুকটুকে রং ধরেছে। মুগ্ধর কুষ্টান দৃষ্টি নীরবে পরখ করছে তা। বান্দির মেয়ের নাকের ডগাটা কি সবসময় এমন লাল থাকে, নাকি তার উপস্থিতিতে রং পাল্টালো? আপন চিন্তায় কপাল গোছালো মুগ্ধ। নীরব দৃষ্টি ধীরে ধীরে গড়িয়ে আনলো মাহির নরম আধখোলা গোলাপি ঠোঁটজোড়ার পানে। মুহূর্তেই এক অদ্ভুত তৃষ্ণায় ধুকে উঠল নির্দয় মানবের বুক। কণ্ঠনালীর লম্বাটে অংশে দেখা দিল গ্রীষ্মের বিদঘুটে খরা। তামাকে পোড়া বাদামি ঠোঁট দুটোর সঙ্গে গভীর বাদামি চোখ দুটো কেমন তৃষ্ণার্ত হলো যুবকের। সে তৎক্ষণাৎ মুখ গহ্বর থেকে সিক্ত জিভখানা বের করে এনে কোনো মতে ভিজিয়ে নিল নিজের শুষ্ক অধর জোড়া। তবে বালাইসার। অধরের তৃষ্ণা মিটলেও তার চোখ দুটোর তৃষ্ণা যেন আজ মিটবেই না। তারা কেমন তৃষ্ণার্ত চাতকের ন্যায় তাকিয়ে আছে ঘুমন্ত মেয়েটার নিষ্পাপ মুখশ্রীর পানে। যুবক বড্ড দুঃসাহসী। নিজ দুঃসাহসের কবলে পড়ে ফ্লোরের উপর দুই হাঁটু ভর দিয়ে এগিয়ে এলো খানিকটা। তার দৃষ্টি নিষ্পলক। আপাতত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মাহির নরম তুলতুলে কপোলদ্বয়। কি সুন্দর পটকা মাছের মতো ফুলে আছে তারা। যেন গাল ভর্তি খাবার নিয়ে ঘুমোচ্ছে মেয়েটা। ঠোঁট দুটো কেমন বাচ্চাদের ন্যায় উল্টে রেখেছে দেখো। মুগ্ধ হাসল। এক অদ্ভুত মুগ্ধতায় গালের একপাশে ছড়িয়ে গেল তার নিখুঁত ঠোঁটের রেখা। পিয়ার্সিং করা ঠোঁটের অল্প অংশটুকু আলগোছে চলে গেল ধারালো ক্যানাইন দাঁতের নিচে। সেথায় মন মতো পিষ্ট হলো বেচারা। মুগ্ধ এখন নিজেতে নেই। রুট নির্দয় মানবের মাথায় এই মুহূর্তে ভর করেছে মাহি নামক সপ্তদশীর বিধ্বংসী মোহ। সেই মোহের স্থায়িত্ব কতক্ষণ তা বোধহয় যুবক নিজেও জানে না। মুগ্ধ শান্ত। এক অদ্ভুত শান্ত ভাব নিয়ে সন্তর্পণে নিজ হাত দুটো উঠিয়ে রাখল বিছানার পাশে। মেয়েটার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে আলগোছে মাথা রাখল হাত দুটোর উপর। অতপর নিজ বাদামি চোখ দুটোর পরম বিশুদ্ধতায় মোড়ানো দৃষ্টি দিয়ে মেয়েটাকে আলতো করে ছুঁয়ে দিতে লাগলো মুগ্ধ। কি আশ্চর্য সৌন্দর্য সেই ছোঁয়ায়। হাত দিয়ে নয়, বরং চোখ দিয়ে ছুঁয়ে দিচ্ছে গভীরভাবে। ঘুমন্ত সপ্তদশী বোধহয় অনুভব করল সেই ছোঁয়া। নিদ্রামগ্ন তনু তার মুহূর্তেই নড়ে উঠল খানিক। ক্ষুদ্র মুখখানা ঘুরিয়ে নিল বালিশের অন্তরালে। মুহূর্তেই মোহময় ঘোরের পর্দায় ছেদ ঘটল মুগ্ধর। কপাল গুটিয়ে গেল বিরক্তিতে। সে গভীর মনোযোগ দিয়ে দেখছিল মেয়েটাকে।
অথচ তার মনোযোগে তারই অনুমতি ছাড়া ব্যাঘাত ঘটানোর দুঃসাহস কিভাবে দেখালো বান্দির মেয়ে। দাঁতে দাঁত চাপে মুগ্ধ। রাগ ক্ষোভে তার এই মুহূর্তে ইচ্ছে করছে মেয়েটার নরম তুলতুলে গালে চটাস করে এক দুটো চড় বসিয়ে দিতে। কিন্তু এত সুন্দর ইচ্ছে থাকা সত্ত্বেও মেয়েটার গালে হাত উঠছে না মুগ্ধর। কেন যেন তার অবচেতন মনটা বারবার বিরোধ করছে মেয়েটার অমন সুন্দর ঘুমখানা ভাঙতে। নিজ মনের এহেন অবাধ্য চিন্তা ভাবনায় বড্ড বিরক্ত মুগ্ধ। তখনই চোয়াল শক্ত করে উঠে গেল বসা ছেড়ে। মসৃণ ললাটে গোটাকতক ভাঁজ ফেলে চিরবিরাচ্ছে মুগ্ধ। মেরুদণ্ড বাঁকিয়ে তড়িৎ গতিতে ফ্লোরের এক কোণে অযত্নে হেলে থাকা র্যামের বোতলটা তুলে নিল হাতে। অতঃপর অস্থির ভঙ্গিতে শক্ত দাঁতের ফাঁকে বোতলের ক্যাপ চেপে ধরে এক ঝটকায় খুলে নেয় বেপরোয়া যুবক। এক থোকে ক্যাপটা যে কোথায় ফেলল কে জানে। পরক্ষণেই গপগপিয়ে গিলতে লাগলো তিক্ত স্বাদের অভিজাত পানীয় মাদক। এক নিমেষে অর্ধেকটা পানীয় গিলে তবেই থামল মুগ্ধ। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজের উপচে পড়া রাগ সামলাতে ব্যস্ত সে। কটমট দৃষ্টিযুগল পুরো ঘরময় ঘুরে আচমকা গিয়ে ঠেকল মাহির মুখ পানে। তখনই থমকায় মুগ্ধ। সপ্তদশীর পেলক মুখখানার উপর বিক্ষিপ্ত আকারে আছড়ে পড়ছে কিছু বেয়াদব কেশগুচ্ছ। সপ্তদশীর গৌরবর্ণা সুশ্রী মুখমণ্ডলে নিজেদের অধিকার বসিয়ে উঠছে তারা। মুহূর্তেই যুবকের বাদামি চোখ দুটো অটল হলো। হুট করেই বুকের বাঁ পাশটা বড্ড জ্বলছে তার। এক অজানা কারণেই মাথার তালু গরম হচ্ছে রাগে। অবাধ্য চুলগুলোর কত বড় স্পর্ধা। তার সামনেই তার প্রপার্টির মুখের উপর আছড়ে পড়ছে। তার কাছ থেকে অনুমতি নিয়েছে তারা। যুবক দাঁতে দাঁত চাপল পরক্ষণে। এক আকাশসম রাগ নিয়ে আলগোছে নিজ ডান হাতে রুক্ষ তর্জনী এগোলো সপ্তদশীর মোলায়েম মুখ পানে। নিজের চিরায়ত স্বভাবের বিলকুল ধারণা ধরে রুডমানব কেমন আলতো করে ছুঁয়ে দিল মাহির রক্তিম কপল। ঘুমন্ত সপ্তদশীর তুলতুলে গালে নিজের রুক্ষ আঙুলের আলতো ছোঁয়া লাগতেই সর্বাঙ্গ জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল মুগ্ধর। এ যেন এক নাম না জানা শিহরণ, যা ফের খরা নামিয়েছে যুবকের কণ্ঠনালীতে। ক্ষণে ক্ষণে ঢোক গিলে কণ্ঠনালী ভেজানোর ব্যর্থ প্রয়াসে মত্ত সে। তবুও কাজের কাজ যেন হলোই না। তার বেহায়া আঙুলগুলো বুঝি আরেকটু ছুঁয়ে দিতে চাচ্ছে মেয়েটার তুলতুলে গাল। মুগ্ধ অস্থির। আরেকবার চুমুক বসালো বোতলের মুখে। মুখ ভর্তি পানীয় নিয়ে রয়ে শয়ে ঢোক গিলে কেমন বাঁকা হাসল দেখো। পায়ের কাছে পশমি পোষ্যের স্পর্শ পেয়েই যুবক তখনই নিজের পিয়ার্সিং করা ঠোঁটের একাংশ চেপে ধরে আনমনেই বলল, মাই প্রপার্টি ইজ টু কিউট, তাই না? প্রাডার জিভ থাকলেও মানুষের মতো বাক নেই। বেচারা বোধহয় বিরক্ত হলো মালিকের এরূপ বাক্যে। ক্ষমতা থাকলে হয়তো এক্ষুনি বলতো, মালিক, খাবারের সামনে এনে খেতে না দিয়ে কিউট কিউট করে কেন মাথা খারাপ করছেন? আপনার প্রপার্টি আপনি না হয় বেশি করে দেখুন, শুধু শুধু আমাকে লোভ দেখান কেন? ভাগ্যিস প্রাডা মহাশয়ের জিভে ক্ষমতা নেই, থাকলে বোধহয় এক্ষুনি গর্দান যেত বেচারার। ওদিকে মুগ্ধ জনাব ক্ষণে ক্ষণে মাদকের বোতলে চুমুক বসাচ্ছেন আর একদৃষ্টে তাকিয়ে আছেন মেয়েটার পানে। মুখ গহ্বরে থাকা শেষ পানীয়টুকু গিলে নিয়ে মুগ্ধ কেমন আলগোছে ঝুঁকে দাঁড়ালো মাহির মুখের পানে। চোখ দুটো অটল রেখে সে খানিক রহস্যময় কণ্ঠে বিড়বিড়িয়ে শুধালো, এই নিয়ে 4 বার তোকে মারতে এসেও শেষমেশ ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি বান্দির মেয়ে। আই অ্যাম ড্যাম শিওর তুই নিশ্চয়ই কালো জাদু করিস, নয়তো তোকে প্রাণে মারতে এলে হাত কাঁপবে কেন আমার? বান্দির মেয়ে, এখনও সময় আছে। আমার উপর জাদু করা বন্ধ কর, না হলে কোনো একদিন দেখবি তোর জাদু তোর উপরেই বড্ড ভারী পড়ছে। কালকেও আমার রাতের ঘুম হারাম করেছিস তুই,
আর আজকেও তাই করছিস। নিজে নাক ডেকে ঘুমাচ্ছিস আর আমাকে জ্বালাচ্ছিস। উফ, সত্যি ভীষণ ইচ্ছে করছে তোকে মেরে ফেলি, কিন্তু হাত উঠছে না কেন? এই বান্দির মেয়ে, আমি কি পাগল হচ্ছি? রাত গভীর, ঝোড়ো হাওয়া বইছে চারপাশে। এই বুঝি উড়িয়ে নিয়ে যাবে গোটা আস্ত মানুষ। বিদঘুটে অন্ধকারে নিমজ্জিত গহীন জঙ্গল ছাড়িয়ে কয়েক গজ এগোলেই আধা পাকা সড়ক। চারিদিকে ল্যাম্পপোস্ট থাকলেও তাতে লাইটের উপস্থিতি নেই। কেউ বা কারা বুঝি সন্তর্পণে খুলে রেখেছে সেসব লাইট, যেন আধপাকা সড়কটা সর্বদা ডুবে থাকে অন্ধকারে। অদূরের জঙ্গল থেকে ধেয়ে আসছে নেকড়ে বাঘেদের ক্রন্দনধ্বনি। একজোড়া বুট পরিহিত ব্যস্ত কদম বৃষ্টি ভেঙেই এগুচ্ছে নির্বিকার ভঙ্গিতে। কদম জোড়ার মালিক বড় উঁচু গঠনের। কালো রঙা হুডির আড়ালেই বোঝা যাচ্ছে প্রশস্ত কাঁধ দুটো। হুড তুলে ঢেকে আছে মাথা, মুখে সেই চিরচেনা ভুতুড়ে মাস্ক। যুবক সতর্কতার সঙ্গে এগুচ্ছে। বারে বারে এদিক ওদিক কাঁধ বাঁকিয়ে দেখছে পরিস্থিতি। আশেপাশে মানুষ দূর কি বাদ, একটা কুকুর বেড়ালেরও উপস্থিতি নেই। যুবকের হাতে একখানা লেজার লাইট, লাল রঙের তীক্ষ্ণ আলো ছুটছে লাইটটা। অন্ধকার পথটা চেনা হওয়ায় এইটুকু লেজার রশ্মির অবলম্বনে বড় দক্ষতার সঙ্গে হাঁটছে মানব। আর কিছু দূর এগুলেই মূল সড়ক। সেন্ট পিটার্সবার্গের এই সড়কে খুব একটা যান চলাচল না হলেও পথটা অতটা দুর্গম নয়। যুবকের পায়ের জোর বাড়ালো। মূল সড়কে উঠেই সে এগুলো পথের বাঁদিকে। দুর্গম এই রাস্তার একমাত্র স্বস্তি হচ্ছে অদূরের জরাজীর্ণ টেলিফোন বুথটা। বুথের চারপাশের কাচের দেয়ালগুলো ভেঙে চৌচির হয়ে আছে। দেখতেও লাগে বড্ড পুরনো। তবুও ভালো বিষয় হচ্ছে বুথে থাকা ফোনটা কানেক্ট হয়। যেখানে আশেপাশে সকল নেটওয়ার্ক বিচ্ছিন্ন, সেখানে এই একটা মাত্র টেলিফোন বুথ যেখানে নেটওয়ার্ক সংযোগ এখনও আছে। যুবক সন্তর্পণে ঢুকলো বুথের ভেতর। চটজলদি টেলিফোনখানা হাতে নিয়ে দক্ষ কায়দায় আঙুল চালালো নাম্বার প্লেটে। অতঃপর অতি পরিচিত এক নম্বরে কল দিয়ে দাঁড়িয়ে রইল রিসিভ হবার অপেক্ষায়। বাহাতের তর্জনী এবং মধ্যমার ভাঁজে জ্বলছে ব্যানসন সিগারেট। ডেস্কের উপর অ্যাশট্রে থাকলেও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সিগারেটের ছাই। ব্যস্ত ডান হাত বারে বারে উল্টে পাল্টে যাচ্ছে সম্মুখের গুরুত্বপূর্ণ ফাইল। এ যেন ফাইল ঘাটার নামে এক যুদ্ধ, যে যুদ্ধে মত্ত একজন উজ্জ্বল শ্যামবর্ণ সুদর্শন যুবক, যার বেড়াল চোখ দুটো কেমন অস্থির হয়ে ডুবে আছে ফাইলের মসৃণ পৃষ্ঠের ভাঁজে। জীবনে কোনোদিন মদ সিগারেটে হাত না লাগানো এহসান বাড়ির আদর্শ বড় পুত্র ডক্টর ইফতেখার এহসান রৌদ্র, যে কিনা গত 20 দিন ধরে নিজের অজান্তেই নাম লিখিয়েছে চেইন স্মোকারের দলে। সুদর্শন মুখখানায় জমিয়েছে রাজ্যের সব ক্লান্তির ছাপ। সারাদিন পরিবার পরিজনদের ঢাল হিসেবে দাঁড়িয়ে থাকা কঠিন মানব, রাত হলেই ডুবে বসে নিজ ক্লান্তিতে। হন্য হয়ে খুঁজতে থাকে আদরের ছোট চাচাতো বোন মাহিরা এহসান অবধি পৌঁছানোর রাস্তা। আজও যুবক একই কাজে মত্ত। এলোমেলো ভঙ্গিতে একের পর এক সিগারেট ফুঁকে উল্টে পাল্টে দেখছে পুলিশি কিছু ফাইল। রৌদ্র যখন নিজ কাজে মত্ত, ঠিক তখনই ডেস্কের উপর অবহেলায় পড়ে থাকা ফোনটা কেমন কর্কশ শব্দে বেজে উঠল তার। প্রয়োজনীয় কাজের মাঝে ব্যাঘাত ঘটায় সুদর্শনের গোটানো ললাটের চামড়া গুটিয়ে গেল আরও। চোয়াল শক্ত হলো পর মুহূর্তেই। ঠোঁটের ফাঁকে সিগারেট আটকে সে তৎক্ষণাৎ বিরক্তি নিয়ে ফোন তুলল কানের কাছে। কর্কশ কণ্ঠে বলল, হ্যালো, ডক্টর ইফতেখার এহসান রৌদ্র হিয়ার। হু ইজ দ্যাট? ফোনের ওপাশে থাকা মুখোশধারী ধুরন্ধর যুবক হাসল ঠোঁট পিষে। ঘাড় বাঁকিয়ে এক পলক এদিক ওদিক সতর্ক দৃষ্টি বুলিয়ে আলগোছে মাথার উপর থেকে হুডটা নামিয়ে দিয়ে রাশভারী কণ্ঠে প্রতি উত্তরে বলল, ইটস মি, কমান্ডার মায়াঙ্ক পাঠান,
নাম তো সুনাহি হোগা। সহসা থমকায় বেড়াল চোখা রৌদ্র। অজান্তেই বেড়ে গেল তার হৃদস্পন্দনের গতি। চোখে মুখে স্পষ্ট ফুটে উঠল একরাশ হতবাকতার ছাপ। বাদামি ঠোঁট যুগলের মধ্যাকার ফাঁক গলিয়ে অস্ফুটে বেরুল, মায়াঙ্ক তুই। চোয়াল শক্ত হলো মায়াঙ্কের। চোখ দুটোই লেপ্টে গেল এক দফা রাগান্বিত ছাপ। যুবক কেমন কটমটি আওড়ায়। কেন? অবাক হলি বুঝি? তুই কি ভেবেছিলি তুই না বললে আমি জানবো না আমার সানবার্ডের কথা? সবাইকে কি নিজের মতো সেলফিশ মনে করিস স্কাউন্ডেল? রৌদ্র নীরবে শুনল সব। এক অদ্ভুত অপরাধিত্ববোধে পরক্ষণেই নিচু হলো তার কাঁধ। গলার কাছে বেশ কিছু কথা এসেও আটকে গেল কেমন। সুদর্শনের ঠোঁট কাঁপছে, ক্ষণে ক্ষণে গিলছে শুকনো ঢোক। ঠোঁট নাড়িয়ে কিছু আওড়াতেই যাবে অমনি ফোনের ওপাশ থেকে ভেসে এলো মায়াঙ্কের কটমট ধ্বনি। এতটা স্বার্থপর কবে হলি রোদ? হ্যাঁ, আমি মানলাম আমি রেহানের মতো তোর বেস্ট ফ্রেন্ড নই, কিন্তু কলেজ লাইফে তোকে টক্কর দেওয়া কম্পিটিটরটা তো আমিই ছিলাম, তাই না? তোর কাছে আমি আমার সানবার্ডকে আমানত হিসেবে রেখেছিলাম রোদ, আর তুই সেই আমানতের এতটা সুন্দর খেয়াল রাখলি যে তাকে এক হিংস্র মনস্টার এসে সবার সামনে থেকে তুলে নিয়ে গেল। তুই তখন কি করছিলি রোদ? তুই থাকতেও শ্যাডো মনস্টার আমার সানবার্ডকে কিভাবে নিয়ে গেল? তুই তো ঠিকই নিজের বউ পরিবার সবাইকে আগলে রাখলি, তাহলে মাঝ থেকে আমার হৃদয়টাকে আগলে রাখতে পারলি না কেন রোদ? কেন পারলি না? বাকরুদ্ধ রৌদ্র। গলার কাছে দলা বেঁধেছে এক আকাশসম কথা। কিন্তু আশ্চর্যের বিষয়, ছেলেটার মুখ দিয়ে বেরুচ্ছে না একটি কথাও। সে কেমন ঠোঁট ফাঁক করে দৃষ্টি তুলেছে সিলিংয়ের দিকে। বড় বড় নিঃশ্বাস টেনে নিজেকে কোনো মতে সামলে কেবল আওড়ালো সে, আমি জানতাম না মায়াঙ্ক, যার গায়ে আমি হাত তুলেছি সে যে রাশিয়ার শ্যাডো মনস্টার। এমনকি আমি এটাও জানতাম না ওই ছেলের অতীতের সঙ্গে আমার পরিবার, আমার সেজো আব্বু অর্থাৎ সাসপেন্ডেড অফিসার তায়েব এহসান সংযুক্ত। মায়াঙ্ক, ওই ছেলে মাহিকে তুলে নিয়ে গিয়েছে সেজো আব্বুর দুর্বলতা হিসেবে। মাহির প্রতি ওর কোনো টান নেই, মোহ নেই। ও শুধু প্রতিশোধের অনলে জ্বলে তুলে নিয়ে গিয়েছে আমার বোনকে। আমি আমি শেষ অবধি চেষ্টা করেছিলাম মায়াঙ্ক, কিন্তু ফোনের ওপাশে থাকা মায়াঙ্কের ভ্রু কুঁচকেছে বেশ। মাস্কের আড়ালে চাপা মুখখানায় ফুটে উঠেছে একরাশ স্নিগ্ধতা। মস্তিষ্ক জানল নতুন কিছু। সে তাৎক্ষণিক সন্দিহান গলায় বলে ওঠে, তোর সেজো আব্বু তাইফ এহসানের সাথে ওই শ্যাডো মনস্টারের কি সম্পর্ক? আর সানবার্ড, দুর্বলতা, এসব কি বলছিস তুই? রৌদ্র অস্থির। চটজলদি পা ঘুরিয়ে চলে গেল স্টাডি রুমের দরজার কাছে। কোনো দিক অবলোকন না করে তখনই দুই হাতে ভেতর দিয়ে আটকে দিল দরজাটা। অতপর ফের পা চালিয়ে ব্যস্ত ভঙ্গিতে এগিয়ে গেল ডেস্কের কাছে। লম্বা এক নিঃশ্বাস টেনে একনাগাড়ে শুধালো, অনেক লম্বা কাহিনী মায়াঙ্ক, তোকে এত কিছু ফোনে বলা সম্ভব নয়। তুই শুধু এতটুকু শুনে রাখ, সেজো আব্বুর সাথে মনস্টারের অতীত জড়িত। মনস্টার মাহিকে তুলে নিয়ে গিয়েছে যেন সে সেজো আব্বুকে তিলে তিলে মারতে পারে। অ্যান্ড গেস হোয়াট, সে তার কাজে সফল। সেজো আব্বু গত 20 দিন ধরে নিজেকে ঘরবন্দি করেছে। কারো সাথে কথা বলে না, খাবার দিলে খায় না, সারাক্ষণ ঘরবন্দি হয়ে বসে থাকে। আর সেজো আম্মু, উনি চলে গিয়েছে বাড়ি থেকে। ওনার ভাষ্যমতে সেজো আব্বুর আশেপাশে থাকলে তিনি আত্মহত্যা করবেন। আমাদের যৌথ এহসান পরিবার আজ ভাঙনের পথে মায়াঙ্ক। আমি ভীষণ চেষ্টা করছি সেজো আব্বুর কাছ থেকে কথা নেওয়ার, কিন্তু মানুষটা এত দুর্বল হলো কবে থেকে কে জানে। মাহির প্রসঙ্গ উঠলেই বাচ্চাদের মতো কাঁদা শুরু করেন তিনি। এই নিয়ে 2 বার হার্ট অ্যাটাক করেছে। অ্যাজ এ ডক্টর আই কান্ট ফোর্স হিম, ইউ নো, রাইট?
পরে হিতে বিপরীত হতে পারে। নীরব ভূমিকায় শুনল মায়াঙ্ক। কিয়ৎক্ষণ চুপ করে থাকতেই ফোনের ওপাশ থেকে ভেসে এলো রৌদ্রের সন্দিহান কণ্ঠ। বাট টেল মি ওয়ান থিং, তুই তো আন্ডার কভার মিশনে ছিলি, তাহলে তুই এখন সাউথ কোরিয়ায় কি করছিস? আচমকাই বাঁকা হাসল মায়াঙ্ক। আঙুল দিয়ে ভ্রু কুঁচকে রাশভারী কণ্ঠে প্রতিউত্তর করল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন ফোন চেক কর। আমি কোরিয়ায় নয়, বরং রাশিয়া থেকে বলছি, অ্যান্ড আই অ্যাম স্টিল অন মাই মিশন। কপাল গোটায় রৌদ্র। গম্ভীর মুখে তৎক্ষণাৎ কান থেকে ফোন নামিয়ে সামনে এনে পরখ করল নম্বরখানা। হ্যাঁ, 10 ডিজিটের নাম্বারের সম্মুখে +7, অর্থাৎ রাশিয়ান কোড মিশ্রিত নম্বর। ব্যস্ততায় তখন এসবের প্রতি খেয়াল ছিল না সুদর্শনের। যেই না পরখ করা শেষ হলো, অমনি বিচক্ষণ যুবক কেমন গম্ভীর মুখে প্রশ্ন ছুড়ল, ওয়েট, তুই তাহলে মাহিকে কোথায় পেলি? সামহাও মাহিকে এখন রাশিয়ায়? চাপারঙা মুখখানায় আচানক ফুটে উঠল বিষাদের ছাপ। মায়াঙ্ক দৃষ্টি নোয়ালো। আলগোছে চোখ দুটো বন্ধ করে লম্বা এক নিঃশ্বাস টেনে আওড়াতে লাগল, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গহীন জঙ্গলে নির্মিত দ্য মনস্টার প্যারাডাইস নামক কারাগারের বন্দিনী আমার সানবাট, যাকে রোজ নতুন নতুন নিয়মে টর্চার করে যাচ্ছে দ্য রুশদি কিং খ্যাত নির্দয় রাক্ষসটা, যার কালো সাম্রাজ্যে সকল গোপন ইনফরমেশন কালেক্ট করে তাকে ধ্বংস করার মিশনে এসেছে সিভিক্স টিম। ভাগ্যবশত সেই টিমের কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছে মায়াঙ্ক পাঠান। একদিন সে প্যারাডাইসের বিদ্যুৎ বন্ধ করে দেয়াল টপকে দোতলার কোনো এক ঘরে পৌঁছে দেখে এক আহত যুবক অচেতন অবস্থায় পড়ে আছে বিছানায়। যুবকের বুকের উপর মোটা ব্যান্ডেজ। আমি চোখ ঘুরাতেই দেখি সেই ঘরের দরজার কাছে অদ্ভুত পোশাক পরে দাঁড়িয়ে আছে এক সুকন্যা। অন্ধকার ঘরটা সেদিন মোমবাতির নরম আলোয় আলোকিত। আমি দৃষ্টি ক্ষীণ করতেই যা দেখলাম তাতে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে যাবার জোগাড় হয়েছিল আমার। আমি দেখলাম সেই মেয়েটার কেউ না, সে আমার সানবাট, যাকে বিগত 6টা বছর ধরে নিজের মণিকোঠার সম্রাজ্ঞী বানিয়ে রেখেছি। সে সেদিন অন্য এক পুরুষের ঘরে দাঁড়িয়ে আছে, তাও কিনা মোহময় ভঙ্গিতে। বিশ্বাস কর রোদ, সেদিন আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। আমি ভেবেছিলাম আমি ভুল দেখছি, তাই সাথে সাথে ঘরে ঢুকে এক মোমবাতির উপর হাতের তালু রেখে বোঝার চেষ্টা করেছিলাম আমি আদৌ ভুল কিনা। কিন্তু ভাগ্য আমার, সেই মেয়ে সত্যিই আমার সানবার্ড ছিল। আমি ওকে বহুবার বলেছি চলে যেতে, ভয় দেখিয়েছি মনস্টারের, তারপরও মেয়েটা কেমন নাছোড়বান্দার ন্যায় দাঁড়িয়েছিল। আমি সেদিনই ওকে নিয়ে আসতাম নিজের সাথে করে, কিন্তু মনস্টারের প্যারাডাইস থেকে কাউকে সশরীরে তুলে আনা অসম্ভব। আমি অপেক্ষা করেছি। একদিন অপেক্ষার ফল হিসেবে সানবার্ডকে পেয়েছিলাম বড্ড কাছে। সব ঠিকঠাক ছিল রোদ, আমার সানবার্ড প্যালেস থেকে পালিয়েছিল, কিন্তু ফোনের ওপাশে থাকা কঠিন মানবের বেড়াল চোখ দুটো কেমন ছলছল হয়েছে দেখো। বুকটা জ্বলছে ভীষণ অস্থিরতায়। পাগল প্রেমিকের আর্তনাদ তার চেয়ে ভালো কে বুঝবে শুনি। মায়াঙ্কের কণ্ঠ মাঝপথে থামতেই রৌদ্রের অস্থিরতা বাড়ল। তৎক্ষণাৎ বলে উঠল, কিন্তু কিন্তু কি মায়াঙ্ক? তারপর কি হলো মাহির? কোথায় আছে আমার বোন? ইস্পাতদৃঢ় মানব কমান্ডার অত সহজে দুর্বল হয় না। তবুও মায়াঙ্ক কাজ হলো। বিষাদী কণ্ঠে পাল্টা উত্তর দিল, ওই শ্যাডো মনস্টার আবারও আমার বোকা সানবার্ডকে আটকে ফেলল নিজের খাঁচায়, তুলে নিয়ে গেল আমারই চোখের সামনে থেকে। আর আমি মিশন নামক দায়িত্বের বেড়াজালে আটকে থেকে নির্বিকার ভঙ্গিতে দেখলাম শুধু, পারলাম না ওকে আটকাতে।
শেষটুকু শুনে বড় আশাহত হলো রৌদ্র। সুদর্শন মুখখানায় এক পশলা মেঘ জমিয়ে যুবক কেমন হেঁটে গেল বিশাল থাই গ্লাসের জানালার কাছে। সরু দৃষ্টি তাক করল জানালার বাইরের ব্যস্ত ঢাকা শহরের পানে। অতঃপর খানিকক্ষণ সময় নিয়ে আওড়ালো, তোর নেক্সট মুভ কি মায়াঙ্ক? কাকে বাঁচাবি? ডিপার্টমেন্ট নাকি মাহিকে? ওপাশের গম্ভীর কণ্ঠ নিরুত্তেজ। মাথার উপর ঝুমবৃষ্টির পানে মুখ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। চোখ বুঝতেই তার মানসপটে ভেসে উঠল মাহির নরম তুলতুলে মুখখানা। মায়াঙ্ক হাসল। শান্ত ভঙ্গিতে জবাব দিল, দুটোকেই। আগে হিমাংশু রায়ের কর্ণাধার অধীর রায়ের টুট টুট টুট। কথার মাঝেই টুট টুট শব্দে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হলো। রৌদ্র কেমন গম্ভীর মুখে কান থেকে ফোন নামিয়ে এনে পরখ করল একবার। সময় নিয়ে আবারও বলল, হ্যালো মায়াঙ্ক, আর ইউ হিয়ারিং মি? ওপাশের কল কেটেছে বেশ আগে। মায়াঙ্ক কেমন শঙ্কিত চিত্তে উল্টে পাল্টে দেখছে ফোন। আঙুল চালিয়ে ফের নম্বর টুকে কল দিয়েও নেটওয়ার্কের বিচ্ছিন্নতার কারণে কল ঢুকল না আর। মায়াঙ্ক থামল। হাত থেকে ফোনটা আলতো করে রাখল প্লেটের উপর। পরক্ষণে ঝুমবৃষ্টির মাঝেই বেরিয়ে গেল বুথ থেকে। দুই হাত হুডির পকেটে গুজে যুবক কেমন গুনে গুনে পা ফেলছে সম্মুখে। কনক্রিটের প্রশস্ত রাস্তায় হাঁটতে হাঁটতে আনমনে বিড়বিড় করে বলে, আমার 6 বছরের নির্লস সাধনা তুমি সানবাট, যাকে অন্তরে লুকিয়ে রেখে এখনো বেঁচে আছি আমি। তোমাকে এত সহজে হারাই কি করে? আমার দেহে প্রাণ থাকতে আমি তোমায় অন্য কারো হতে দেব না। আকাশের ওই চাঁদের গায়ে হাজারো কলঙ্ক থাকলেও মানুষ যেমন চাঁদের মোহে তার দাগের কথা ভুলে যায়, ঠিক তেমনি আমার মন আকাশের ব্যক্তিগত চাঁদ আমার সানবাট। তোমার গায়ে শত কলঙ্ক থাকলেও আমার ভালোবাসায় তার দাগ মিটে যাবে নিমেষেই। তুমি দেখে নিও সানবাট, এই মরণ খেলায় আমিই জিতব। ফোন হাতে নিয়ে পুরো ঘরময় পায়চারি চালাচ্ছে রৌদ্র। মুখটা গম্ভীর তার। মস্তিষ্কে বাজছে মায়াঙ্কের বলা শেষ কথাটা। হিমাংশু রায়, এটা আবার কে? অধীরের সাথে কি সম্পর্ক ওনার? তার ভুরুর ধনু বেঁকে ওঠে তনুর তলোয়ার। সে যেতে যেতে ছড়ায় পথে পাথরকুচির হাড়। তার ডালিম ফুলের ডালি, গোলাপ গালের লালি, ঈদের চাঁদও চায়। উত্তর কলকাতার শোভাবাজারের বিখ্যাত রায় জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে প্রায় 150 বছর ধরে। প্রাচীন এই জমিদার বাড়ি আজও মুখরিত রায় জমিদার পরিবারের গৌরবময় উপস্থিতিতে। জমিদার বাড়ির অন্দরমহল, সে কি লম্বা বারান্দা, এদিক ওদিক ভারী কারুকার্যে খোদাই করা কাঠের দরজা, উঁচু ছাদ থেকে ঝুলে আছে ঝাড়বাতি। চারিদিকে মৃদু চন্দন আর পুরনো কাঠের গন্ধ যেন মিলেমিশে একাকার। অন্দরমহলের নৃত্যকক্ষে তালিমে মত্ত রায় জমিদার পুত্রী নিরুপমা রায়। সপ্তদশী কন্যার দীঘল কালো কেশ, লম্বা বিনুনি যার ছুঁয়ে দিচ্ছে হাঁটুর কাছ। মোটা কাজলে সেজেছে সপ্তদশীর টানা টানা বড় চোখ। সিথি ভর্তি লাল রঙা সিঁদুর, গায়ে লাল সাদা মিশেলের গোলাকার চুড়িদার কুর্তি, পায়ে বাজছে ঘুঙুর। সপ্তদশীর হলদেটে গৌরবর্ণা গায়ের রং যেন এক কথায় কাঞ্চা সোনা। রোদের আলো পড়তেই ত্বক করে চকচক। বিলাসিনী তালিম নিচ্ছে। একা একা ঘুঙুর পায়ে ঘুরছে শাস্ত্রীয় নৃত্যে। এরই মধ্যে অন্দরমহলের নিচতলা থেকে ধেয়ে এলো এক প্রৌঢ়ার ঝাঝালো কণ্ঠ। নিরু, বলি হায় হায়, অঞ্জলি না দিয়ে কিসের নৃত্য করছিস লোক? মা ঠাকুরুনরে বলবো? তখনই নৃত্যরত পদযুগল থেমে গেল সপ্তদশী নিরুর। বুকের ওঠানামার গতি বড্ড জোরালো তার। নিজ ভুলে জিভ চলে গেল দাঁতের নিচে। সপ্তদশী ছুটল তৎক্ষণাৎ। ঘুঙুরের রুমঝুম শব্দ তুলে তড়িৎ গতিতে বেরিয়ে এলো নৃত্যকক্ষ থেকে।
অন্দরমহলের দোতলার কাঠের তৈরি রেলিংয়ের ধার ঘেঁষে দাঁড়িয়ে হালকা উকি দিল নিচতলায়। পৌরাকে দেখেই কানে হাত রাখল নীরু। অপরাধী ভাবস্রোতে চাপা স্বরে বলল, ঠাকুমা, এবারের জন্য ক্ষমা করুন, কথা দিচ্ছি আর কখনো অঞ্জলি না দিয়ে আসবো না। পৌরা নিজের লালচে দাঁতগুলো বের করে হাসলেন কেমন। নীরুরমন সুশ্রী মুখখানা দেখলেই গলে যান তিনি। আজও হলো তাই। মাথা নাড়িয়ে হাত উঁচিয়ে কেবল বলল, মনে থাকে যাতে। সপ্তদোষী আলতো হাসল, উপর নিচ মাথা ঝাঁকিয়ে বোঝালো, মনে থাকবে। কাঠের তৈরি সুবিশাল ড্রেসিং টেবিলের সামনে বসে আছেন রায়বাড়ির বড় কর্তাগিন্নি সুদীপা রায়। তার পেছনেই দাঁড়িয়ে আছে দাসী শর্মিষ্ঠা। সুন্দর করে আঁচড়ে দিচ্ছে গিন্নির কোমর সমান দীঘল কালো কেশগুচ্ছ। তিনি নিজ কাজে বহাল থেকেই কেমন দোনামোনা করছেন। আয়নার প্রতিবিম্বে তার নজর এড়ায়নি সুদীপার। তিনি রয়ে শয়ে হাত বাড়িয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে একখানা পান তুলে গালের ভাঁজে দিয়ে বললেন, কি বলবি বলে ফেল। সাহস পেলেন শর্মিষ্ঠা। তৎক্ষণাৎ হড়বড়িয়ে বলতে লাগলেন, বাজারে গিয়েছিলুম কর্তাগিন্নি, সেখানে কয়েকজনকে বলতে শুনলাম আমাদের নীরুর কথা। সবাই বলছিল অবিবাহিতা হওয়া সত্ত্বেও বিগত 8 বছর ধরে রায় জমিদার পুত্রী যে বেখেয়ালি পুরুষের অপেক্ষায় রোজ সিথি রাঙিয়ে যাচ্ছে, সে পুরুষ কি আদৌ ফিরবে কোনো দিন? কথাটা শেষ হবার সঙ্গে সঙ্গে আগুন চোখে ঘুরে তাকালেন সুদীপা। রাগে গজগজ করতে করতে তখনই দাসীর গালে বসালেন 5 আঙ্গুলের ছাপ। বসা ছেড়ে উঠে দাঁড়িয়ে সাপের ন্যায় ফোঁস করতে করতে বলে ওঠেন, রায় পরিবারের রক্ত যার গায়ে বইছে সে নিজের জান দিয়ে দেবে, তবুও কোনো দিন নিজের দেওয়া জবানের কথা ভুলবে না। কোনো দিন না, অধীর আসবেই। ডিভানের সম্মুখে থাকা টেবিলের উপর সাজিয়ে রাখা নানান বাহারি খাবার। মাহি একটু একটু করে খেয়েছে কিছু কিছু। মুখে রুচিমন্দা দেখা দিয়েছে তার। কিছুই ভালো লাগছে না খেতে। সম্মুখে দাঁড়িয়ে থাকা মিলা কেমন ভ্রুকুচকে তাকিয়ে আছে মেয়েটার পানে। মাহিরমন খাবার দেখে নাক সিটকানো দেখে সে কেমন সন্দিহান গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে মুনলাইট, খাচ্ছ না কেন? ওষুধ খেতে হবে তো। সঙ্গে সঙ্গে বসা ছেড়ে উঠে দাঁড়ায় মাহি। 2 হাত বুকের কাছে বেঁধে উল্টো পথে এগোয় হাট খোলা জানালার কাছে। বিষাদী কণ্ঠে অন্য প্রসঙ্গ টেনে বলে, ভালো লাগছে না খেতে। মিলা ব্যস্ত হলো এরূপ কথায়। তখনই পা বাড়িয়ে মাহির পানে এগোতে গেলেই তার দৃষ্টি গিয়ে আটকায় ঘরের দরজার কাছে। অমনি তৎক্ষণাৎ মাথা নুইয়ে নেয় বেচারি। মনস্টার দাঁড়িয়ে আছে দরজার কাছে। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তা কে জানে। মিলা ভয়ার্ত। মনস্টারের সামনে কুটকাচালি চলে না তার। ভয়ার্তমে কদম পেছাতেই নিঃশব্দে ঘরে ঢুকল মুগ্ধ। এক হাত তার পকেটে গুজে রাখা থাকলেও অন্য হাতের আঙুলের ইশারায় মিলাকে বেরুতে বলল ঘর থেকে। হুকুম তামিলে মত্ত তরুণী। তখনই কেমন ব্যগ্র পায়ে হাঁটা ধরল দরজার নিকট। এদিকে সে চলে যেতেই মুগ্ধ কেমন শটান হয়ে এগোয় মাহির নিকট। সপ্তদোষী ঘুরে দাঁড়িয়ে আছে, দেখছে না পিছু। কেউ একজন যে তার অতি নিকটে এসে দাঁড়িয়েছে তার থোড়াই টের পেল সে। মাহি কেমন বিষাদ নিয়ে তাকিয়ে আছে বাইরে। বিষাদ ভরা কণ্ঠে তখনই আনমনে বলে ওঠে, মিলা, তোমার কাছে বই হবে? আমি আবার বই পোকা মানুষ। আগেও বই না পড়লে ঘুম আসতো না, এখনও ভালো ঘুম হয় না তেমন। তোমার কাছে বই থাকলে আমাকে। বলতে বলতেই পিছু ফিরল সপ্তদোষী। আর অমনি তার সরু নাকের ডগাটা আলতো করে লেগে গেল এক পাহাড় সম প্রশস্ত বুকের সঙ্গে। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকায় মাহি। চশমা পরা চোখ দুটো তৎক্ষণাৎ উঁচিয়ে তাকালো মানুষটার পানে।
সম্মুখে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা মুগ্ধ কেমন কপাল গুটিয়ে তাকিয়ে আছে। চোয়াল বরাবরের ন্যায় তীক্ষ্ণ তার, দৃষ্টি বড্ড সরু। মাহি সঙ্গে সঙ্গে দৃষ্টি নোয়ালো। বিরক্ত হয়ে মুগ্ধকে পাশ কাটিয়ে চলে যেতে গেলেই যুবক আচানক ভারী কণ্ঠে বলে ওঠে, কোন জনরার বই পছন্দ তোর? থামল মাহি। তিক্ত বিরক্ত কণ্ঠে প্রতিউত্তর করল, তা জেনে আপনি কি করবেন? ঠোঁট বাঁকায় মুগ্ধ। গালের ভাঁজে জিভ ঠেলে ভাবলেশীন ভঙ্গিতে আওড়ালো, তাও ঠিক। মাহি আর দাঁড়ালো না, পায়ের গতি টানল ফের। তবে এবারে ঘটল আরেক কাণ্ড। পেছন থেকে হুট করেই তার কবজি সন্ধি টেনে ধরল রুড মানব। অতপর এক হ্যাঁচকা টানে মেয়েটাকে ছুঁড়ে ফেলল জানালার কাছে বিছিয়ে রাখা কাউচের নরম গদিতে। এহেন আকস্মিক কাণ্ডে পলক ফেলতে ভুলে গেল সপ্তদোষী। হাঁ করে তাকিয়ে রইল কেবল। ওদিকে মুগ্ধ মহাশয় পকেট হাতড়ে দুটো ট্যাবলেট বের করল। টেবিলের উপর থেকে গ্লাস ভর্তি গরম দুধ মাহির মুখের দিকে এগিয়ে ধরে কাট কাট কণ্ঠে বলল, মুখ খোল বান্দির মেঘ। নাছোড়বান্দা মাহি। গতকাল লোকটার হাতে একদলা রক্ত দেখে আজ কি করে ওই একই হাতে খাবার খাবে সে? মেয়েটার পেট গুলিয়ে উঠল গতকালকের ঘটনা মনে করে। সে তৎক্ষণাৎ নাক মুখ কুঁচকে বলল, না, আমি খাবো না এসব। দাঁত খিঁচল মুগ্ধ। সহসা শক্ত হাতের থাবায় সপ্তদোষীর নরম তুলতুলে চোয়ালখানা আঁকড়ে ধরে হিসিয়ে বলল, তুই খাবি এমনকি তোর বাপসহ খাবে। বান্দির মেয়ে, মুখ খোল বলছি।